627 will follow. Focus areas for investment climate improvement and investment climate improvement using ICT. আমাদের টেলিভিশনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে to protect local industries from unfair international trade. আমরা এখানে তিন ধরনের কাজ করি, মেইনটেইনিং পলিসি এন্ড ইন্টারন্যাশনাল কোঅপারেশন। আমাদের মুখ্য দায়িত্ব হচ্ছে মিনিস্ট্রি অফ কমার্সকে পলিসি অ্যাডভাইস করা উইথ রিগার্ড টু প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রি। আমরা যেমন আমদানিকৃত বাণিজ্য থেকে দেশীয় লোকাল ইন্ডাস্ট্রিকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টি ডিউটি, কাউন্টারভেলিং ডিউটি, সেফগার্ড ভেরি ইম্পর্টেন্ট ফর প্রোটেকশন অফ লোকাল ইন্ডাস্ট্রি। অনেক চেম্বারের প্রতিনিধি যেটা বললেন, আসলে এটার সাথে আমি একমত যে আমাদের এই আজকের প্রশ্নপত্রে we want to include something about the activities of the Bangladesh Tariff Commission. আমরা এখানে একটা ট্রেড ইনফরমেশন সেন্টার ওপেন করতে চাই with help of Bangladesh Bank, National Board of Revenue, Bureau of Statistics, Export Promotion Bureau এবং relevant এই সমস্ত অর্গানাইজেশন including all the chambers of Bangladesh. তো এই ট্রেড ইনফরমেশন সেন্টারে আমরা এমন তথ্য ইনক্লুড করবো, এমন একটা ডাটাবেস তৈরি করবো যাতে করে the industries, আমরা জানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের জিডিপিতে খুব কম, 0.20%, we want it to raise. এখন ইন্ডাস্ট্রি কোন ইন্ডাস্ট্রি করা যায়, কোন ইন্ডাস্ট্রি প্রসপেক্ট কতটুকু এবং কি কি ধরনের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালের কি ধরনের ডিউটি আছে, আমদানি ফিনিশ প্রোডাক্টের কি ধরনের ডিউটি, এই সমস্ত তথ্য না জানলে একজন উডবি এন্টারপ্রেনিয়র পক্ষে ইন্ডাস্ট্রি সেট আপ করা আসলে কঠিন। তো আমি আজকে রিকোয়েস্ট করবো মাননীয় সভাপতিকে এবং যারা প্রিন্স আছেন তাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে Tariff Commission is there to develop a trade information center with help of the government, with help of Bangladesh Bank and other banking sector, so that we will be able to provide better to the needs of the would-be entrepreneurs, would-be industrialists, to properly assess the requirement of their industrial future and their business. He will only thank you. ধন্যবাদ। ইকোনমিক আলোচনা আমি খুব ঠিক সাক্ষাৎকার আমার নাম, আমি সাত চেম্বার কমার্স ইন্ডাস্ট্রির সঙ্গে আছি। এখানে যে আলাপ আলোচনা হচ্ছে, প্রেজেন্টেশন যেটা হয়েছে সবকিছুই খুব সুন্দর, কিন্তু একটা জিনিস বারে বারে উল্লেখ করা হচ্ছে সবার পক্ষে থেকেই যে অনেকগুলো জায়গা আছে যেটাকে আমরা বটলনেক বলতে পারি, বলতে পারি, যাই হোক যে কোনো কারণে ওইটা একটা সলিউশন দরকার। আমার খুব সংক্ষেপে একটা কথা বলতে চাচ্ছি যে এখানে যদি বটলনেক থাকে, যদি হার্ডল থাকে, কোনো সাজেশন থাকে, এটাকে অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাকশন প্ল্যানে এটাকে কনভার্ট করা। কারণ আমরা যদি সাজেশন দিতে থাকি, যে কথা একবার একটা উল্লেখ করা হয়েছে যে টাইম ফ্রেম রিলেটেড বা ইমপ্লিমেন্টেশন রিলেটেড যদি না হয় তাহলে আমরা করতে পারবো না। কিন্তু কখন টাইম ফ্রেম রিলেটেড হবে, যখন we have an action plan. So we should go for anything which is being suggested as bottleneck or for a solution. There should be an action plan. Thank you. Sir, I'm Mohammad Yasin Ali. I'm a member of Securities and Exchange Commission. আজকে আমার মনে হয় যে ডিজিটাল বাংলাদেশের কথা বলছি, আমরা আইসিটির কথা বলছি, ভিশন 2021। এখন এর অর্থ হচ্ছে অনেক ক্ষেত্রে মানে ঠিক আমি কি বোঝাতে চাই, কি বলতে চাই এটা হয়তো হয় না, কিন্তু আমি যেটুকু বুঝি সেটা বলছি, সেটা হচ্ছে যে ফর দি ডেভেলপমেন্ট অফ দি কান্ট্রি আইসিটির ম্যাক্সিমাম ব্যবহার, এটা এনশিওর করার কিছু উদ্দেশ্য। আমি একটা এক্সাম্পল দিতে চাই, প্রথমে একটু পিছনে যেতে চাই। এটা 1999 তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর ফরাসুদ্দিন, উনি একটা, আমি এখন ইফ আই লুক ব্যাক, আমি মানে ওনার ভিশন এবং লিডারশিপ তখন আমি রিকালেক্ট করতে চাই। উনি একটা মিটিং থেকে বললেন যে সব ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন উনি রাখছেন এবং কিছু রাজনৈতিক নেতা দেখে বললেন যে আমাদের এখানে যদিও বাংলাদেশ ব্যাংকের একটা কাজ নয়, কিন্তু আমি আপনাদেরকে আজকে বলছি, ইনসিস্ট করছি আপনারা একটা অ্যাডহক কমিটি করেন এবং আপনাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশে একটা সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম করতে হবে। এবং ওনার সেই দিনের সেই মিটিং উনি অ্যাডহক কমিটি করে দেয় এবং ওনার যে চাপটা উনি তৈরি করেছিলেন, যার ফলে 2004 সালে আমরা দেখলাম সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম তৈরি হলো। এখন ইফ উই লুক ব্যাক না, এই সেন্ট্রাল ডিপোজিটরি সিস্টেম যদি তৈরি না হতো, আজকের ক্যাপিটাল মার্কেট যেটা আছে এটা সিম্পলি এটা মানে অপারেশনাল হতে পারত না। কারণ আজকে 2 লক্ষ হাওড়া হচ্ছে, 1500 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে, এই ভলিউমের কাজ
এবং যে ম্যানুয়াল বেসড ছিল প্রত্যেকটা শেয়ার ট্রান্সফার করে দেয়, এটা সিম্পলি ইম্পসিবল হতো। এবং আমাদেরকে এখন চিন্তা করতে হবে যে কিছু কিছু ক্ষেত্র আছে যে সকল ক্ষেত্রে আইসিটির ব্যবহার ছাড়া সিম্পলি প্রোগ্রেস করা সম্ভব নয়। এটা আমাদেরকে রিয়েলাইজ করতে হবে এবং সেই এরিয়াগুলো আইডেন্টিফাই করে অবশ্য আমাদেরকে সেদিকে এগোতে হবে। তার মানে কিন্তু একটা পর্যায়ে এসে আমরা একদম ফেলে দেবো। সুতরাং এই যে থিম, এই জিনিসটা ঠিক আছে। আমি আজকে ডিসকাশন যতগুলো হয়েছে তার মধ্যে সব ক্ষেত্রে পজিটিভ নোট এসছে, একটা জায়গাতে একজনের বক্তব্যে একটু নেগেটিভ নোট এসছে। যদি আমরা একটু চোখ বন্ধ করে চিন্তা করি দেশ প্রোগ্রেসের দিকে যাচ্ছে কিনা, আমরা কিন্তু যদি 10 বছর আগে কি ছিল এখন কি আছে, তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে অবশ্যই দেশ সামনের দিকে এগোচ্ছে। আজকে বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি 5 ঘন্টার মধ্যে বসতে পারবেন। যেভাবে মোবাইল ফোনের পেনিট্রেশন হয়েছে একেবারে গ্রামে গঞ্জ পর্যন্ত, ইনফরমেশন যেভাবে যাচ্ছে, এটা অকল্পনীয়, যেটা আমরা 5 বছর আগে কল্পনা করতে পারতাম না। আজকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু নেগেটিভ নোটে ওখান থেকে আসছে যে রুরাল পিপলকে সার্ভিস দেওয়া, সেখানে 10 টাকা দিয়ে ডিপোজিট অ্যাকাউন্ট খোলা, এটা কি পারপাস সার্ভ করা, হয়তো এরকম কেউ কেউ বলে। কিন্তু আমার মনে হয় যে এটার পজিটিভ ইফেক্ট কি হবে আজকে থেকে 5 বছর পরে আমরা বুঝতে পারবো। এটা বাংলাদেশ ব্যাংকের কাজ নয়, কিন্তু বাংলাদেশ ব্যাংক সামটাইমস বাংলাদেশ ব্যাংক যে পদক্ষেপগুলো নিয়েছে আমার মনে হয় এটা ভবিষ্যতের জন্য এবং ইমার্জিং ইকোনমির জন্য একটা মডেল হয়ে থাকে। এই যে 10 টাকার যে অ্যাকাউন্ট গুলোর কথা বলা হচ্ছে, গ্রামে সবচেয়ে বড় ব্যারিয়ার হচ্ছে ব্যাংকে যেখানে 10% 11% ইন্টারেস্টে একজন কৃষক, একজন গ্রাহক ব্যাংকে না যে সে মানি লেন্ডারের কাছে করাচ্ছে। কেন? ব্যাংকের প্রতি একটা ভীতি আছে, এই ভীতিটা আগে ভাঙতে হবে। হয়তো বলবেন যে ব্যাংকের ট্রানজাকশন কস্ট বেড়ে যাবে, ব্যাংক তার নিজের পদ্ধতি বের করবে বাই ইউজিং আইসিটি, যে তারা কিভাবে তাদের কস্ট কমাতে পারে। আমি একটা এক্সাম্পল দিতে পারি, দ্যাট ইজ অ্যান ইউনিক এক্সাম্পল। গ্রামীণ ব্যাংক তার 5,000 ক্লায়েন্ট আছে, হাটে বসে সেখানে তাদের কাছ থেকে টাকা কালেকশন করছে। প্রশ্ন আসলো যে 5,000 ক্লায়েন্ট সবাই 7 টাকা করে পেমেন্ট করলো, এইগুলা এন্ট্রি দিতে অনেক সময়ের ব্যাপার, এটা আরো কাজ বেড়ে গেছে। একজন ইনোভেটিভ একটা আইডিয়া নিয়ে আসলো, এখানে 95% পেমেন্ট করে দিচ্ছে। সুতরাং সবাই পেমেন্ট আগে দেখানো হবে, তারপরে যে 5% পেমেন্ট করবে সেগুলো কালেকশন করে দিতে হবে। এবং এটা কিন্তু উল্টা দিক থেকে এসে এটা কিন্তু অত্যন্ত সহজে, ইনোভেটিভ থিঙ্কিং, অত্যন্ত সহজে এটা করা সম্ভব আছে। সুতরাং এই আইসিটির দিকে গেলে এটা ডেফিনেটলি এটা উপকৃত হবে দেশ, এবং এটা ছাড়া কোনো পথ নাই। এটা 3টা ভাবে আমাদের এটা ব্যবহার করতে হবে। একটা হচ্ছে ইনফরমেশন। এখন রংপুরের একটা গ্রামের হাটে বেগুন কত করে বিক্রি হচ্ছে এবং ঢাকাতে কি রেটে বিক্রি হচ্ছে, এইটা ইনফরমেশনটা যখনই সবার কাছে অ্যাভেলেবল হবে তখনই এখানকার বায়ার অথবা একজন হোলসেলার সে রংপুরে যে সেটা কালেকশন করে নিয়ে আসবে, যেটা 5 বছর আগে এটা সম্ভব ছিল না। আর একটা হচ্ছে রেকর্ড কিপিং। আজকে সিডিবিএন যেটা করছে, এই রেকর্ড কিপিং যদি এইভাবে না হতো, ক্যাপিটাল মার্কেট আজকে যে পর্যায়ে আছে এটা দাঁড়ানো যেত না। তারপরে একটা হচ্ছে ইউটিলিটি, যেমন মোবাইল ফোনের মাধ্যমে আমরা বিল পেমেন্ট করার কথা ভাবছি। যেভাবে মোবাইল ফোনের পেনিট্রেশন হয়েছে, আমার মনে হয় আইসিটির দিক থেকে এইটাকে আরো বেশি ইউজ করার কথা ভাবা যেতে পারে। একটা প্রসঙ্গ আসছে অ্যাক্সেস টু ইন্টারনেট অ্যান্ড অ্যাফোর্ডেবিলিটি, এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এখন মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট অ্যাক্সেস দিতে গেলে মাসে প্রায় 1200 টাকা খরচ হয়। এটা আমার মনে হয় যদি 300-400 টাকার মধ্যে আসতো তাহলে আরো অনেকজন এটা ইউজ করতো, এবং এইটা এত বেশি ইউজ হয় এবং এটা মানে টেকনোলজিক্যাল যে ভীতিটা মোবাইল ফোনের মাধ্যমে এই ভীতিটা বোঝার জন্য করা সম্ভব হবে, অ্যাফোর্ডেবল হবে এভাবে। আর আমার স্পেসিফিক আমার অর্গানাইজেশন সম্পর্কে আমি বলবো, এখানে আইসিটির ব্যবহার আরো বাড়ানোর অনেক স্কোপ আছে, এবং এখনো যদি সে ব্যবস্থাটা না নেওয়া যায় তাহলে সামনের দিন আরো ডিফিকাল্ট হয়ে যাবে। যেমন আমার এখানে যে 200 হাউস মিলে প্রায় 400 ব্রোকারেজ হাউস আছে। These are many financial institutions. এরা কিন্তু extremely effective এবং extremely dangerous also, because এগুলোকে যদি ঠিক মতো
সুপারভাইজ না করা যায়, তাহলে এরা কিন্তু মানি লন্ডারিং হতে পারে কিংবা অন্য কোনো পেমেন্ট সিস্টেমে দে ক্যান ক্রিয়েট অ্যান্ড হ্যাভ। সুতরাং যেখানে 1500 কোটি টাকা ডেইলি অ্যাভারেজ ট্রানজেকশন হচ্ছে, সামটাইমস ইট ইজ 2500 কোটি টাকা। সুতরাং এর ডাইমেনশন কিন্তু অনেক বেড়ে যাবে, যেখানে মার্কেট ক্যাপিটালাইজেশন 3 লক্ষ কোটি টাকা, জিডিপির অ্যাবাউট 42% হয়ে গেছে। এখানে একটা ব্যারিয়ার আমি দেখি, এটা একটা পলিটিক্যাল ইস্যু। সেটা হচ্ছে হলো আমাদের এখানে যে ডিএসসি এবং সিএসসি আছে, এটা ডিমিউচুয়ালাইজড ফর্মে নাই। এটা সমস্ত রকম কন্ট্রোল, সমস্ত কিছু বেরবাদের হাতে। এখানে স্ট্রংলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়ে গেছে, যার ফলে ওনারা ফাইন্যান্স মিনিস্টার স্যারও বলেছেন এটা ডিমিউচুয়ালাইজ করতে হবে, এবং এটা করা কিন্তু অত্যন্ত জরুরি এবং এখনই এটা হাতে নেওয়া দরকার। এইটা না হলে, এটা আমি কেন আমি বলছি, এখানে যে আইসিটির ব্যবহার এবং এই ইনফরমেশন টেকনোলজির ব্যবহার যত হবে, এটা ট্রান্সপারেন্সি বাড়বে। এইটার কিন্তু ব্যারিয়ার হচ্ছে হলো, আমি মনে করি ডিএসসি এবং সিএসসি এবং ইনার মেম্বার যারা এটা পরিচালনা আছে, কারণ ইনারা ট্রান্সপারেন্সি চান কিনা এটা আমার কিছুটা সন্দেহ আছে। আর দুর্বল হচ্ছে হলো এই ইন্ডাস্ট্রিটার প্রাইমারি রেগুলেটর হচ্ছে হলো এই ডিএসসি এবং সিএসসি, যাদেরকে বলা হয় এসআরআই, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন। এনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট না করে দিলে এটা ঠিক হবে না। এখন আমি যেটা ইমিডিয়েটলি যেটা ফিল করি, সমস্ত হাউস একটা ইউনিফর্ম সফটওয়্যারের মাধ্যমে এটা নিয়ে আসা, তাদের ট্রানজেকশন এভরিথিং ইউনিফর্ম সফটওয়্যারের মাধ্যমে এটা করার জন্য আমরা প্রচন্ড প্রেশার দিয়েছি। ওনারা বলছিলেন এপ্রিলের মধ্যে করবেন, আবার সেটা ডিসেম্বর গেছে, আবার এটা 12 বছর লাগবে, আই ডোন্ট নো। কিন্তু যদি এটা ডিমিউচুয়ালাইজড ফর্মে থাকতো, তাহলে হয়তো এটা খুব অল্প সময় করা সম্ভব হতো। এখানে আমার মনে হয় there is conflict of interest. আমি আর প্রসঙ্গ বাড়াবো না, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা ম্যাক্সিমাম 3টে প্রশ্ন করছি। আমি বলে রাখি যে আপনারা যাদের আজকে সময়, আমাদের একটা সময়ের ব্যাপার আছে, যারা মতামত দিতে পারবেন না বা মতামত দেওয়ার সুযোগ হবে না, আমরা চাই যে সবাই মতামত দেয়, তারা কিন্তু আমাদের ওয়েব, এই যে ওনাদের যে ওয়েব আছে, এই ওয়েবটা ইন্টারনেটে দিয়ে দেবো না, সেই ওয়েবে কিন্তু আপনারা সার্বক্ষণিক ভাবে আপনাদের মতামত দিতে পারেন এই অংশ, এই টেমেটিক অংশের উপরে। সুতরাং ডোন্ট গেট ডিসহার্টেন্ড যে আপনি বলতে না পারলেও আপনারা আপনাদের এই সুযোগ থাকবে। ইটস এ লিভিং ডকুমেন্ট, কারণ এই পলিসিটা চূড়ান্ত করার আগে সবার ইনপুট প্রয়োজন হবে। সেই কারণে আপনারা একটু ওয়েবসাইটে একটু অ্যাড্রেসে নিয়ে যান। আমি কয়েকটা নির্দিষ্ট বিষয় উল্লেখ করবো। আমার নাম মহানন্দ রাখেন, নির্বাহী পরিচালক দিয়ে আজকের তার উপস্থাপনায় মোবাইল পেমেন্ট, মোবাইল রেমিটেন্সের উপর গুরুত্ব দিয়েছেন। আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, যদি সেটা প্রশ্নের মধ্যে পড়বে যে লাস্ট মাইলে যে রেমিটেন্সটা ডিস্ট্রিবিউট হবে যে কনজিউমারের কাছে, সেখানে একটা ট্রাস্টেড আছে এক্সটেন্ড করা যায় কিনা সেন্টার এবং ইনফোরে যারা গ্রাম পর্যায়ে কাজ করছে, তারপরে মানুষের বাড়িতে বসে যেরকম রেমিটেন্সটা পাবে, একসঙ্গে টেলিসেন্টারগুলো যে ফিনান্সিয়াল সাস্টেনেবিলিটির একটা ইস্যু আছে, সেগুলো আমার মনে হয় বড় আকারে করা সম্ভব।